কৃষ্ণ চূড়ার লাল, অমরে কুশ গাইছে গান পেরিকে মহাকাল। বর্ণমালার মিছিলে যারা বিলিয়ে দিল প্রাণ, তাদের রক্তে কেনা আজ বাঙালির সম্মান, তাদের রক্তে কেনা আজ বাঙালির সম্মান। 21 মানে মাথা নত না করা এক চেতনা, 21 মানে মাথা নত না করা এক চেতনা। শহীদ মিনার শিখিয়ে গেল আপোষ আমরা জানি না, শহীদ মিনার শিখিয়ে গেল আপোষ আমরা জানি না। আমাদের ল্যাবরেটরিগুলোর মান নিয়ে যেমন প্রশ্ন আছে, তেমনি পর্যাপ্ত যন্ত্রপাতিও দক্ষ জনবল তৈরির পথে এটা কি ধরনের বাধা সৃষ্টি করছে? সদ্য সাবেক মাননীয় প্রধান উপদেষ্টা বলেছিল যে আমরা জালিয়াতির বিশ্ব চ্যাম্পিয়ন, আমরা মেধাকে ভালো কাজে খাটাই না। অনেক বেসরকারি টিবেট প্রতিষ্ঠান দেখেছি যেখানে কোনো প্র্যাকটিক্যাল করানো হয় না, এবং ওই টিবেটের প্র্যাকটিক্যাল পরীক্ষার সিস্টেমটা বা সার্টিফিকেশন সিস্টেমটা একটু পিকুলিয়ার, এবং সেখানে তারা কীভাবে যেন ম্যানেজ করে স্টুডেন্টদেরকে সার্টিফিকেট দিয়ে দিচ্ছে। অনেক প্রতিষ্ঠানে সেই ল্যাবরেটরি নাই। আবার সরকারি সিস্টেমে যেটা বললেন যে সরকারি যে বিএমইটি হলো টিটিসিগুলোকে নিয়ন্ত্রণ করে বা টিবেটের মূল স্টেক হোল্ডার, যেটা ম্যান পাওয়ার মিনিস্ট্রির অধীনে, এবং সেখানে আমি দেখেছি যে অনেক প্রতিষ্ঠানে এই যে পরিমাণ ম্যান পাওয়ার থাকার কথা অর্গানোগ্রামে সেটা নাই। কারণ একসময় প্রজেক্ট থেকে শুরু হয়েছিল, যখন রেভিনিউতে গেছে নতুন পদ সৃজনের ক্ষেত্রে সেখানে জটিলতা তৈরি হয়েছে, এবং তারা যে যত কর্মঘণ্টা হাতে কলমে ট্রেনিং দেওয়ার কথা সেটা দিতে পারছে না। এবং থিওরিটিক্যালি আমি কোনো প্রতিষ্ঠানে পেয়েছি 1:144 হচ্ছে সেখানে টিচার স্টুডেন্ট রেশিও। তাহলে একটা টেকনিক্যাল এডুকেশনে যদি একটা ক্লাসরুমে 144 জন স্টুডেন্ট থাকে, সেখানে প্র্যাকটিক্যাল সে টিচার একজন ইনস্ট্রাক্টর কিভাবে করাবেন সেটা জানি না। আবার এই কারিগরি শিক্ষা অধিদপ্তর যেটা রয়েছে এবং কারিগরি শিক্ষা বোর্ড মূলত এই বিষয়টাকে কোঅর্ডিনেট করে। এবং আরও মজার বিষয় হচ্ছে এই আমাদের এই ভোকেশনাল এবং কারিগরি শিক্ষাটা 23টি মন্ত্রণালয় পরিচালনা করে, এবং প্রায় 313টি ট্রেডে এটা দেওয়া হয়। একটা আমব্রেলা বডি সেখানে নাই। এখানে ডুয়েল সার্টিফিকেশনের ব্যবস্থা রয়েছে, যেখানে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি রয়েছে, তারা যেমন দেখে ন্যাশনাল যে ভোকেশনাল ট্রেনিং ফ্রেমওয়ার্ক অনুযায়ী দেখে। এবার আমার কারিগরি শিক্ষা বোর্ডও তো এটাকে নিয়ন্ত্রণ করে। এবং এই যে অনেক প্রতিষ্ঠানে রয়েছে যেখানে অত্যাধুনিক ল্যাব নাই, এবং ল্যাব না থাকাতে স্টুডেন্টরা হাতে কলমে শিখতে পারে না। তাদেরকে সিমুলেশন একটা খুব ইম্পর্টেন্ট ওয়ার্ল্ড ওয়াইড টিভেট এডুকেশনে, যে এই কম্পিউটারের মাধ্যমে আপনার বাস্তব অভিজ্ঞতা দেওয়ার জন্য সিমুলেশন প্রোগ্রাম বা অ্যাপ সফটওয়্যার প্রয়োজন হয়, যেটা অধিকাংশ প্রতিষ্ঠানেই আমাদের নাই। আবার আমাদের সরকারি প্রতিষ্ঠানে সেই সফটওয়্যারগুলো রয়েছে সিমুলেশনের, সেটা আবার ব্যাকডেটেড। অপরদিকে দেখা যায় বিদেশের যে মার্কেট রয়েছে আমাদের, সেখানে মাত্র আমাদের যে ওয়ার্কিং ফোর্স আছে, ওয়ার্কিং ফোর্সে 1.7% মাত্র ট্রেন, বাকি সবটাই আনট্রেন। এখন আমাদের এই যে বিদেশে যাওয়ার জন্য আমাদের একটা ম্যান পাওয়ার ব্যুরো রয়েছে, এবং একটা যে যারা ওভারসিসে আমাদের লোক পাঠান তাদের একটা সংগঠন রয়েছে। সেই সংগঠনের একটা মনোপলি রয়েছে। স্কিল যদি কেউ হয়, সে ভিসার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে, তার থেকে বেশি টাকা নেওয়া যায় না। এবং আনস্কিল একটা হলে বিভিন্ন কাগজপত্র তৈরি করে এটা একটা প্রতারণা করা যায়, তাকে প্রতারণা করা হয়, এবং একটা চক্র। এবং এই যে ট্রেনিং ছাড়া এই কারণে অনেক প্রতিষ্ঠান এখানে মাশরুম গ্রোথের মতো করে, যখন ওয়ার্ল্ড ব্যাংক থেকে বিভিন্ন প্রজেক্ট আমাদের সিসি বা এই ধরনের প্রজেক্ট শুরু হয়েছিল, মাশরুম গ্রোথের মতো হয়েছে, এবং তারা সার্টিফিকেট সেলিং, যে সার্টিফিকেট হলে তাদের বিদেশ যাওয়াটা সহজ হবে, এবং এটা একটা চক্র হয়েছে। এবং সরকারে যারা এই প্রতিষ্ঠানগুলোকে ইন্সপেকশন করার কথা, সেখানে যেহেতু আমব্রেলা বডি নাই, 23টা মন্ত্রণালয় এই টিবেটটা পরিচালনা করে, সেখানে কেউই আসলে পূর্ণ অথরিটি দিয়ে যে ইন্সপেকশন করবে বা সার্টিফিকেশন দেখবে, সেটা তারা আসলে ব্যর্থ হচ্ছে। ধন্যবাদ আপনাকে জনাব ফাহিম মাসুদ। কারিগরি গ্র্যাজুয়েটরা দ্রুত চাকরি পায়, কিন্তু তাদের শুরুর বেতন বা ওয়েজ রেট অত্যন্ত কম। এই লো পেইড জব কি তরুণদের কারিগরি শিক্ষায় নিরুৎসাহিত করছে না? কারিগরি শিক্ষার ক্ষেত্রে যারা ট্রেন, তারা কি বেতন কম পায়? বেতন কিন্তু আসলে কম পায় না। হ্যাঁ, আমাদের স্ট্যাটিস্টিক্স বলে যে
নর্মাল গ্র্যাজুয়েটদের তুলনায় কিন্তু কারিগরি শিক্ষায় যারা যারা চাকরি পায় না এরকম অনেক বেশি আছে, কিন্তু যারা চাকরি পায় তাদের ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যে ইন্ডাস্ট্রিতে বেতন কিন্তু আসলে অন্যদের থেকে কম্পারেটিভলি বেশি, নর্মাল এন্ট্রি লেভেল গ্র্যাজুয়েটদের থেকে বেশি। সেটা একটা ব্যাপার। আর আমি আবার তাহলে আগের যেই আলোচনাটার মধ্যে ছিলাম, আমি একটা পয়েন্ট তখন বলা হয়নি যে সলিউশন পার্সপেক্টিভে আসলে অনেক প্রবলেম নিয়ে তো আমরা কথা বলছি, সলিউশন নিয়ে আমি বেশি আগ্রহী। আবার বলছি যে একটা সলিউশন যেটা আমরা একটু আগে কথা হচ্ছিল, মঞ্জুর ভাই বলছিল যে আমাদের প্রচুর লোক প্রতি বছর বিদেশ যাচ্ছে, 20-21 লাখের মধ্যে যারা বার হচ্ছে। আসলে গত বছর কিন্তু প্রায় 10-12 লাখ লোক বাইরে গেছে। হ্যাঁ, অতএব প্রায় আমাদের মানে 40% লোক কিন্তু আসলে বাইরে যাচ্ছে, কিন্তু বিরাট নাম্বার। বাট ইউ আর অ্যাবসলিউটলি রাইট দ্যাট এইটার একটা বড় অংশ বেসিক্যালি তারা কোনো ধরনের ট্রেনিং ছাড়াই যাচ্ছে। এখন আমার মনে হয় আমাদের একটা পলিসি করতে হবে যে আমরা কি আসলে এরকম লোকজন বাইরে পাঠাবো কিনা, এবং এর মধ্যে 70% লোক খোঁজিতে যাচ্ছে, তারা যে আসলে রাস্তা পরিষ্কার ছাড়া তারা অন্য কোনো কাজ করবে না, কারণ তারা তো কিছু করার মানে ওই স্কিলডই না। এখন ওই লোকগুলো কিন্তু ওখানে খুবই মানবত জীবনযাপন করছে, দেখবেন কয়েকদিন পর পর তাদেরকে ফেরত পাঠানো হচ্ছে, এবং ওখানে যা যেই টাকা খরচ করে যায় এই টাকা উঠাতেই তাদের 3-4 বছর লেগে যায়। আমাদের আসলে নতুন সরকারের কাছে আমি ব্যক্তিগতভাবে সাজেশন দিব যে আমরা একটা পর্যায়ে একটা সিদ্ধান্ত নেওয়ার সময় আসছে যে আমরা কি এই টাইপের লোকজনকে একেবারে উইদাউট এনি স্কিল, উইদাউট এনি ট্রেনিং আমরা বাইরে পাঠাবো কিনা। আমার কাছে মনে হয় একটা পলিসি আমরা বিভিন্ন সময় সাজেস্ট করছি যে যেহেতু আমরা অনেক ক্ষেত্রে বিদেশে যখন লোক যাচ্ছে আমরা তাদেরকে এনাফ স্কিল দিতে পারছি না, বিকজ আমাদের ইনস্টিটিউশনাল সমস্যা আছে। আমরা সে জাপানে আপনি এখন কেয়ার গিভার পাঠাবেন বা নার্স পাঠাবেন, এখন সেটা আপনি বাংলাদেশের মানে ট্রেনিং দিয়ে তারা নেওয়া সম্ভব না। ওইটা বেসিক্যালি ওইখানেই ট্রেনিংটা দিতে হবে, ওইখানকার কোনো মানে ট্রেনিং ইনস্টিটিউটে দিতে হবে। এখন আপনি বলবেন তাহলে আসলে সলিউশন কি? সলিউশনটা খুব ইজি, এবং বাংলাদেশ থেকে গত বছর প্রায় 7-8 হাজার লোক কিন্তু জাপানে গেছে, জাপানে চাকরি নিয়ে যায় নাই, তারা জাপানে গেছে জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখতে, এবং তারপরে ওইখানে একটা কারিগরি ট্রেনিং সেন্টারে ভর্তি হয়, এবং সব মিলায় তার হয়তো খরচ হয় মাত্র 8 থেকে 10 লাখ টাকা। এখন অনেক ক্ষেত্রে 8-10 লাখ টাকা ছেলেপেলেরা নিজস্ব মানে ধার নিয়ে ফ্যামিলি থেকে করছে। বাট এটাকে যদি আমরা চাই যে না ঠিক আছে আমি আগামী 1 বছরে জাপানে 1 লাখ লোক পাঠাবো, বাট তার জন্য তো প্রতিজনের জন্য হয়তো 8-10 লাখ টাকা খরচ হবে। এই টাকাটা আমাদের সাজেশন আছে যে বাংলাদেশের যে ব্যাংকগুলো আছে, যদি সেন্ট্রাল ব্যাংক বা বাংলাদেশ ব্যাংক যদি একটা পলিসি করে যে কোনো ব্যাংক একটা ছেলে বা মেয়েকে এই হয়তো পুরো টাকা না হলেও 6-7 লাখ টাকা দিতে পারবে যদি সে বিদেশে পর্যাপ্ত আছে না, সেটা নাই। সংখ্যা বাড়ানো হচ্ছে এবং সংখ্যাই শুধু লক্ষ্য। তো সংখ্যা শুধু বাড়ালে যদি সেটা ঠিক মতো ওই ক্যারিকুলাম না থাকে, ঠিক মতো ট্রেনিং না হয়, যে কথাগুলো আমরা আগে বলছিলাম যে ওখানে ঠিক মতো প্রশিক্ষণটা হচ্ছে না, ওখানে শিখছে না তারা, ল্যাবরেটরি নাই, ওয়ার্কশপ নাই, ট্রেনার নাই, তো সেইগুলো তো দেখতে হবে, সেগুলো করতে হবে। এবং তাদের যে কর্মসংস্থান হবে যে প্রতিষ্ঠানগুলো, তাদের সঙ্গে একটা যোগাযোগ থাকতে হবে, এবং তাদের প্রয়োজন অনুসারে ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে। এবং ট্রেনিং শেষে একটা প্রতিষ্ঠানে গেলে পরে একটা ইন্ডাকশন প্রসেস বা একটা ইন্টার্নশিপ, অ্যাপ্রেন্টিসশিপ ইত্যাদি ওইগুলোও করতে হবে। তো সেই রকম একটা ব্যবস্থা যদি করতে হয় তাহলে সেটা কি সরকারি যে কার্যক্রমগুলো আছে, সরকারি যেমন আমাদের টেকনিক্যাল এডুকেশন ডাইরেক্টরেট বা বোর্ড, এরা যেরকম কাজকর্ম করে, তারা মনে হয় এই কাজগুলো তারা অতি মানে আমলাতান্ত্রিক উপায়ে এগুলো করা যায় না। তো ওইখানে আমাদের বিভিন্ন যেসব এনজিও প্রতিষ্ঠানগুলো আছে যারা ভালো কাজ করছে, যে কোনো এনজিও হলেই হবে না, যাদের একটা ট্র্যাক রেকর্ড আছে, সেরকম এদেরকে নিয়ে যদি এরকম ব্যবস্থা করা যায় তাহলে আরও ভালো ফল পাওয়া যাবে। সরকার এই ব্যাপারে উদ্যোগ নিচ্ছে এবং আরও করতে চায়, বোধহয় সংখ্যা বাড়াতে চায়, কিন্তু সংখ্যা শুধু বাড়ালেই চলবে না, গুণগত মানটার একটা পরিবর্তন আনতে হবে এবং সেদিকে বিশেষভাবে নজর দিতে হবে। ধন্যবাদ আপনাকে, অধ্যাপক ডক্টর মাহবুবুর রহমান।
কারিগরি শিক্ষায় উচ্চশিক্ষার পথ কি খুব সীমিত? একজন ডিপ্লোমাধারী কি পর্যাপ্ত ক্যারিয়ার গ্রোথ দেখতে পান? কিছুদিন আগে আমরা একটি বড় আন্দোলনও আমরা দেখেছিলাম যে আমাদের প্রকৌশল বা ইঞ্জিনিয়ারদের সাথে আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের দুটি সংগঠনের রাস্তায় আন্দোলন এবং কারা প্রকৌশলী। আসলে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা তারা হাতে কলমে কাজে দক্ষ হন, আর ইঞ্জিনিয়ার এডুকেশনে যারা থাকেন তারা থিওরিটিক্যালি সাথে সাথে তারা প্ল্যানিংয়ে দক্ষ হন। এবং আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের উচ্চ শিক্ষার যে কেরিয়ার পাথ, এটা ভয়াবহ রকমের সংকুচিত। এবং সাবেক যে ডিআইটি গুলা ছিল, আমাদের যে টেকনিক্যাল ইনস্টিটিউট গুলো ছিল, যেগুলো এখন যেমন ডুয়েট, কুয়েট, এরকম 4টা প্রতিষ্ঠানে তারা গ্রাজুয়েশন করার সুযোগ পান। এবং আরেকটা বিষয় হচ্ছে যে যখন আমরা পলিটেকনিকে বা ডিপ্লোমাকে 4 বছর করলাম আমরা স্কিল বাড়ানোর জন্য, এবং এটাকে আসলে পোস্ট সেকেন্ডারি এডুকেশন বলা হলো, এটা কিন্তু আন্ডারগ্রাড আমরা বলছি না। এটাও একটা বড় দাবি যে ক্রেডিট ট্রান্সফার বা এটা ইকোভ্যালেন্সি দিয়ে তাদের গ্রাজুয়েশনে যাতে তারা নর্মাল প্রতিষ্ঠানে করতে পারে। এই ব্যারিয়ারের জন্য আসলে অনেক মেধাবী শিক্ষার্থী যে তারা এই এসএসসির পরে পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে তারা যাচ্ছে না। এবং আরও বড় অবমাননাকর হচ্ছে যে পলিটেকনিক যে যারা পাশ করেন তাদের নামের আগে নাকি প্রকৌশলী লেখা যাবে না, সেটা নিয়ে আন্দোলন হয়েছে। এটাও একটা ভর্তি ক্ষেত্রে একটা স্ট্যাটাস কুয়ের মতো, এবং এটাও একটা বড় ধরনের ইফেক্টের আমাদের দেশে তৈরি করছে। এবং আমি আশঙ্কা করছি অদূর ভবিষ্যতে যদি আমরা এই কোয়ালিটি এনহ্যান্সমেন্টের মধ্যে না যাই, এবং আমরা যদি এই কম্পিটেন্সি বেসড অ্যাসেসমেন্ট অ্যান্ড ট্রেনিং এই ফ্রেমওয়ার্কটা ইন্টারন্যাশনাল বেঞ্চমার্কে আমরা অ্যাচিভ করতে না পারি, তাহলে হয়তো জব মার্কেট আমরা হারাবো। আপনি খুব অবাক হবেন যে আমরা বিদেশে যত ম্যান পাওয়ার পাঠাচ্ছি, জিসিসি কান্ট্রি মাত্র 6টা কান্ট্রিতে 91% ম্যান পাওয়ার আমাদের চায়। যে কারণে একটা সমন্বিত সমন্বয়, যেটা আমাদের 2011 সালের ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট পলিসিতে বলা হয়েছিল যে স্কিল ডেভেলপমেন্টটা হতে হবে একটা সরকারি বেসরকারি একটা ইন্টিগ্রেটেড ওয়েল প্ল্যান কোঅর্ডিনেটেড এফোর্ট। সেই কোঅর্ডিনেটেড এফোর্টটা আমরা দেখি না। যে আমাদের 23টা মিনিস্ট্রি যে যার মতো করে চলে, আমাদের এই সার্টিফিকেশন টিবেট যে আমাদের বিটিবি বা কারিগরি শিক্ষা বোর্ড একভাবে দেয়, আমাদের ডুয়েল সার্টিফিকেশনের জন্য আমাদের অ্যাক্রেডিটেশন যে বোর্ডে রয়েছে এনটিকিউএফ তারা আরেকভাবে দেয়। এইভাবে নানাবিধ একটা জটিলতার মধ্যে আমরা রয়েছি। কিন্তু এখন সময় চ্যালেঞ্জ কিন্তু আমাদের 2025 সালের কথা বলা হয়েছে কোন ফোরামে, 2025 কিন্তু আমাদের চলে গেছে, 2026 আমরা রয়েছি। আমাদের এই পুরো এডুকেশনটাকে রিফর্ম করতে হবে। নতুন চ্যালেঞ্জ আসবে। যারা 5 মাসুর সরকারি ও বেসরকারি খাতের অংশীদারিত্ব ছাড়া কারিগরি শিক্ষার উন্নয়ন সম্ভব নয়। কিন্তু বড় শিল্প গ্রুপগুলো কেন নিজস্ব ট্রেনিং সেন্টার বা কারিগরি শিক্ষার প্রসারে এগিয়ে আসছে না? এক্ষেত্রে করণীয় কি? বাংলাদেশের ইন্ডাস্ট্রিকে ঠিক আছে, আমরা মানে অনেক ধরনের অভিযোগ করতে পারি, তাদেরকে তারা কেন কি করছে না করতে পারি, কিন্তু এই যে সবচেয়ে ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট আমাদের যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি, সেটা কিন্তু আসলে এখানে 40-50 লাখ লোক কাজ করছে, যেভাবেই কাজ করছে না কেন এদেরকে ট্রেনিং করার দায়িত্বটা কিন্তু ইন্ডাস্ট্রি নিয়েছে। কোনো সরকার কিন্তু এই 40 লাখ লোককে ট্রেনিং করে এদেরকে দেয়নি। হ্যাঁ, তাদের ট্রেনিং প্রসেস নিয়ে অনেক ধরনের আমরা ডিবেট করতে পারি, অনেক কিছু করতে পারি, বাট অতএব তো করছে। অতএব বাংলাদেশের অন্যান্য বড় বড় সেক্টর, ইভেন আপনার আইটি সেক্টর বলেন, আমি যেহেতু নিজে আইটি সেক্টরে আছি, বাংলাদেশের প্রতিটা আইটি কোম্পানি যারা আছে 3-4 হাজার কোম্পানি, তারা দেখবেন এর বেশিরভাগই কিন্তু একেবারে ফ্রেশ গ্র্যাজুয়েট, যাদেরকে ইউনিভার্সিটির দায়িত্ব, ইউনিভার্সিটি তাদের থেকে 10-15 লাখ টাকা নেয় স্কিল করার জন্য। মোস্ট অফ দেম ফেইল, বাট তারপরে কিন্তু তাদেরকে এই ইন্ডাস্ট্রি থেকে নিয়েই তাদেরকে ট্রেনিং দিয়ে গ্লোবাল মার্কেটের জন্য তৈরি করা হয়। আমি আসলে ফ্র্যাঙ্কলি মানে শুনতে খারাপ লাগতে পারে, আমি আসলে সরকার থেকে খুব বেশি এক্সপেক্টও করি না। হ্যাঁ, যে কারণ আসলে সরকারের মাধ্যমে যদি আমি যাই, আলটিমেটলি এরকমই হবে। একটু আগে কথা হচ্ছিল টিটিসি নিয়ে, আপনার বিটিবির আন্ডারে যেই মানে প্রায় বাংলাদেশের মধ্যে এখন 110টার মতো টিটিসি আছে। টিটিসিগুলো কিন্তু করাই হয়েছিল বিদেশি লোক পাঠানোর জন্য, কিন্তু রিসেন্টলি সিপিডি একটা স্টাডি করেছে এবং দেখা গেছে যে কোনো টিটিসিতে যারা যায় তারা কেউ বিদেশে যাওয়ার মতো কোনো যোগ্যতাই তারা, কারণ ওখানে ট্রেনিং দেওয়াই হয় না যে বিদেশে এই মার্কেটের জন্য এই জিনিসটা করা হয়। তাদের যেমন ল্যাঙ্গুয়েজ ট্রেনিং এর কথা বলা হলো, এই ল্যাঙ্গুয়েজ ট্রেনিংও কিন্তু ওখানে দেওয়া হয়, কিন্তু ওই ল্যাঙ্গুয়েজ ট্রেনিং এরকম লেভেলে যে এটা দিয়ে কেউ বাড়া যেতে পারে না। বাট ইন দ্য মিন টাইম আমি একটু আগে যে বললাম যে 7,000 লোক গত বছর জাপানে গেছে, এরা কিন্তু কেউই সরকারি ব্যবস্থাপনা যায়নি, এবং এদের ডাটা বিটিভির ঢুকে গিয়েছে, এবং এদের ডাটা কিন্তু আপনি প্রবাসী মন্ত্রণালয়ে যান, প্রবাসী মন্ত্রণালয় এদের কাছে ডাটাবেজে এদের ডাটাও নাই, কারণ এরা একেবারেই ব্যক্তি উদ্যোগে
বিদেশে একটা ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউটে এডুকেশন ভিসা নিয়ে গেছে। ব্যক্তি উদ্যোগে যারা যাচ্ছে তাদের যাতে লাইফটা আমরা ডিফিকাল্ট না করি, তাদেরকে অন্য কিছু দরকার নেই। আপনি ব্যাংকগুলোকে বলেন যাতে একটা ছেলে বা মেয়ে যদি কোনো একটা বাইরে ট্রেনিং নিতে চায় তাকে সে 8-10 লাখ টাকা লোন দিতে পারবে। আপনি দেখবেন বাংলাদেশের এই আনএমপ্লয়মেন্ট সিনারিও পাল্টে যাবে, কারণ ওরা বেসিক্যালি বাইরে যাবে, যে ট্রেনিং নিবে, ল্যাঙ্গুয়েজ শিখবে, ওই মার্কেটে অটোমেটিক্যালি ঢুকতে পারবে। তাদেরকে যদি আমরা চাই এখানে ট্রেনিং করে বাইরে পাঠানোর চেষ্টা করা হয়েছে, দ্যাট হ্যাজ ফেইল। আমি মনে করি ডিফাইন্ড অ্যাপ্রোচে আমাদের জিনিসটা চিন্তা করা উচিত। ধন্যবাদ আপনাকে অধ্যাপক ডক্টর মঞ্জুর আহমেদ। আমাদের আলোচনা একদম শেষ পর্যায়ে। কেউ কেউ বলছেন সাধারণ শিক্ষার ভিতরে অন্তত 30% কারিগরি বা বৃত্তিমূলক বিষয় ষষ্ঠ শ্রেণী থেকে বাধ্যতামূলক করার সময় এসেছে। এ ব্যাপারে আপনাদের সংস্কার কমিটির ভাবনা কি? আগামী 5 বছরে কারিগরি শিক্ষাকে জাতীয়ভাবে জনপ্রিয় এবং কার্যকর করতে সরকারের অগ্রাধিকারমূলক পদক্ষেপ কি হওয়া উচিত? সাধারণ বিদ্যালয়, প্রাথমিক মাধ্যমিকে কারিগরি শিক্ষাকে ঢোকানোর চেষ্টাটা করা উচিত নয়, কারণ সেখানে এই পর্যন্ত আমাদের অভিজ্ঞতা যতটুকু করা হয়েছে, যেখানে ওই ভোকেশনাল স্ট্রিম একটা সেকেন্ডারি স্কুলে চালু করার চেষ্টা, 6 to 8 কিছু করার প্রি ভোকেশনাল, এগুলো কোথাও কার্যকর হয় নাই, কোনো কাজই হয় নাই। বরং প্রাথমিক মাধ্যমিক বিদ্যালয়ে তাদের যেটা কাজ, বাংলা ইংরেজি শেখানো, গণিত শেখানো, সেই কাজ, বিজ্ঞান কিছু, সেটাই তারা করতে পারছে না। তো আমি বলবো যে সেই কাজটি যদি করা যায় ঠিক মতো, তাহলে এরা ওই বৃত্তিগত শিক্ষা বা অন্যান্য কারিগরি শিক্ষা কাজের জন্য তারা আরও ভালো প্রস্তুতি হবে, সবচেয়ে বড় প্রস্তুতি হবে সেটা। তারপরে তারা কিছু স্কিল হয়তো অন্য জায়গায় গিয়ে শিখবে। তো সেই কাজটি ওইখানে করা উচিত। আমি বলবো যে সাধারণ শিক্ষাটা মানটা একটু উন্নত করা দরকার। আর কারিগরি শিক্ষার জন্যে কারিগরি প্রতিষ্ঠান, বিশেষায়িত কারিগরি প্রতিষ্ঠান দরকার, এবং সেখানে ওই ইন্ডাস্ট্রির সঙ্গে মিলে বা আরও ফ্লেক্সিবল অ্যাপ্রোচ, নন গভর্নমেন্ট যেসব প্রতিষ্ঠান আছে তাদের সঙ্গে মিলে কাজ করা দরকার। আমি বলবো যে সরকার যদি এই ব্যাপারে উদ্যোগী হন, কিছু করতে চান, তাহলে এই জিনিসগুলো কেন হয়, কেন সরকার আরেকটু ভালো কিছু করতে পারেন না, সেইখানে দৃষ্টি দেবেন, সেইখানে এই সমস্যাগুলো দূর করবেন, এবং বেসরকারি যত উদ্যোগ আছে সেগুলোকে উৎসাহিত করবেন, সাহায্য দেবেন। জি, ধন্যবাদ আপনাদের সবাইকে আজকে আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী দক্ষ জনগণ তৈরি করতে হলে আমাদের শিক্ষা ব্যবস্থার খোল লঞ্চে মধ্যে ফেলতে হবে। সমাজকে বুঝতে হবে একটি বেকার এমএ ডিগ্রির চেয়ে একজন দক্ষ কারিগরি গ্র্যাজুয়েট দেশের অর্থনীতির জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তবে কেবল শিক্ষার্থী বাড়ালেই হবে না, রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে আধুনিক ল্যাব, দক্ষ শিক্ষক এবং সম্মানজনক বেতন কাঠামো। ইন্ডাস্ট্রি এবং একাডেমিয়ার মধ্যে সংযোগ ঘটাতে হবে। শিল্প মালিকদেরও এগিয়ে আসতে হবে। আগামী দিনে দক্ষ জনবল তৈরিতে তাদের বিনিয়োগ করতে হবে। প্রয়োজনীয় উদ্যোক্তাদের সঙ্গে সরকারিভাবে প্রণোদনার ব্যবস্থা করতে হবে। সঠিক দক্ষতা, সঠিক দৃষ্টিভঙ্গি আর রাষ্ট্রীয় অগ্রাধিকারই পারে আমাদের তরুণ প্রজন্মকে বৈশ্বিক শ্রমবাজারের উপযোগী হিসেবে গড়ে তুলতে। দর্শক, আজ পর্যন্তই। আগামী সপ্তাহে আবারও ফিরে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।